স্বাগত ল অ্যান্ড লাইফে। ল অ্যান্ড লাইফ মূলত আইনি সমস্যার সমাধানের পথ খোঁজার একটি অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে নূর আফসার। আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে এবং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বিশেষ বিলেতের অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার আমাদের উপস্থিত আছেন স্টুডিওতে। তবে ওনাদের সাথে পরিচয় করে দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই আলোচনামূলক আইনি সমস্যার সমাধানের আলোচনামূলক অনুষ্ঠানটি প্রাথমিক গাইডলাইন, বিস্তারিত যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা প্রিসাইজ কোনো অ্যাডভাইসের জন্য আপনাদের নিয়ারেস্ট লিগ্যাল কনসালটেন্টের পরামর্শ নেবেন। শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথিদের। বিলেতের অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর সাইমুদ্দিন খন্দকার উপস্থিত আছেন, আমাদের সাথে লিগ্যাল কনসালটেন্ট সৈয়দ বাকি। স্বাগত আপনাদের। ধন্যবাদ আমাদেরকে আজকের অনুষ্ঠানে যুক্ত করার জন্যে। আশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলেতের বাঙালি প্রবাসীরা আইন বিষয়ে অনেক বিষয়ে তারা জানতে পারবেন এবং তাদের জীবনে সেটার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সাইমুদ্দিন খন্দকার ভাই। আছেন বাকি ভাই, আপনি যদি আমাদের আজকে প্রথম পর্ব ল অ্যান্ড লাইফের যদি এই অনুষ্ঠানের একটু সূচনা ইন্ট্রোডাকশন আপনি দিতে চান। ধন্যবাদ শুরুতেই, এবং সেই সাথে সাথে যারা দর্শক রয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে আইন সম্পর্কে আলোচনা করার জন্য, এবং আশা করি আপনারা এই প্রোগ্রাম থেকে বাস্তবিক জীবনে উপকৃত হবেন। ধন্যবাদ সৈয়দ বাকি ভাই। ব্যারিস্টার সাইম ভাই, আমরা বেশ কিছু, যদিও বা এটি ল অ্যান্ড লাইফের নতুন একটি পর্ব, আমরা অনুষ্ঠানের আগেও আলোচনা করছিলাম কী করে বিশেষ করে আপনার কনসার্ন ছিল কী করে বিশেষ করে বিলেতের বাঙালি কমিউনিটি কীভাবে উপকার পেতে পারে, আইনি সহযোগিতা পেতে পারে। কারণ হচ্ছে যে লিগ্যাল কনসালটেশনটি খুবই অনেকের জন্যই কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে এই কোভিড-19-এ কাউকে একজন লিগ্যাল কনসালটেন্টের কাছে যেতে হলে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় অথবা ফিজিক্যালি যেতে হয়। সো অনেকগুলো বিষয় থাকে। আমরা শুরুতেই স্টুডেন্টদের নিয়ে একটু আলোচনা করতে চাই, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তারা নানা ধরনের সংকটের মুখে আছে বর্তমান সময়ে, স্পেশালি ডিউ টু কোভিড-19। সো এই সময়টাতে স্টুডেন্টদের জন্য কি আপডেটস আছে আপনি যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আসলে এই বিষয়টা আমার কাছে মনে হয় যে একটি খুব সময়োচিত আলোচনা, কারণ আপনি জানবেন এবং আমার দর্শকরাও নিশ্চয়ই জানবেন যে ইউকেতে দীর্ঘদিন ধরে কনজারভেটিভ রেজিমের কারণে ইন্টারন্যাশনাল ছাত্রদের এখানে আসা এবং এসে এখানে আপনার লং টার্মে থাকার বিষয়ে অনেক ধরনের রেস্ট্রিকশন কিন্তু ছিল বিগত বেশ কিছু বছর ধরে। আমরা দেখেছি যে 2009 সালে ব্যাপক সংখ্যায় ছাত্ররা এদেশে আসার পর তারা কিন্তু ইমিগ্রেশন আইনে নানা রকম ঝামেলার মধ্যে পড়ে এখানে অনেকে টিকতে পারেননি এবং এখান থেকে অনেকে চলে যেতে হয়েছে। তো আমি প্রথমেই সবাইকে যে জিনিসটা বলতে চাই, চলে যেতে কি ব্যাক টু বাংলাদেশ নাকি অন্য দেশে, সেটা অনেকের ব্যক্তিগত চয়েস ছিল। কেউ বাংলাদেশে ফিরে গিয়েছে, কেউ হয়তো অন্য কোনো দেশে ফেরত গিয়েছে। ব্যারিস্টার সাইম ভাই, আমাদের একটা কল আছে, আমরা কি কলটা নিয়ে নেব? জি প্লিজ কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কলার শুনতে পাচ্ছি। জি ভাই, আমি আলী কইলাম। জি আলী ভাই। জি, আমি আমার বাচ্চার 7 বছরের রুটে জি আমি অ্যাপ্লিকেশন করছি, করার পরে ফিওবার পাইছি, পাওয়ার পরে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। তো এখন পর্যন্ত আর কিছু জানা আছে, কতটুকু পজিটিভ হচ্ছে আমার আন্দাজটা নিয়ে বই না। আচ্ছা, আপনার 7 বছর বাচ্চার 7 বছরের রুটে আপনি আমি অ্যাপ্লিকেশন করছি, প্রথমে ফিওবার লাগিয়েছি। ফিওবার একটা আমি এটা পাইছি, পাওয়ার পরে আমি অ্যাপ্লিকেশন করছি, করার পরে আমার হোম অফিস ফোন করে যে ফিঙ্গারপ্রিন্ট দিতাম। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি আমার ফ্যামিলি সহ। আমরা প্রশ্ন পেয়ে গেছি। আচ্ছা, আপনার প্রশ্ন পেয়ে গেছে। ধন্যবাদ আলী ভাই। আমাদের ব্যারিস্টার সাইমুদ্দিন ভাই চেষ্টা করবেন আপনাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। জি আলী ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্যে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে বাচ্চা 7 বছর গ্রাউন্ডে
অনেকে অনেক সময় অ্যাপ্লিকেশন করার পরেও আমরা দেখেছি যে সেটি হোম অফিস রিফিউজ করেছে নানা কারণে। আসলে মুশকিল হচ্ছে কি যে এই বিষয়টি নিয়ে আমাদের একটু গভীর আমার মনে হয় যে আলোচনার দরকার। কারণ হচ্ছে যে আমরা আসলে একটু অ্যাওয়্যার করা দরকার আমাদের দর্শকদেরকে যে আসলে কি দরকার পড়ে 7 বছরের এই গ্রাউন্ডসের অ্যাপ্লিকেশনগুলো করার ক্ষেত্রে। এটা হচ্ছে EX1 এর একটা অ্যাপ্লিকেশন এবং হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন। আপনার বাচ্চার শুধুমাত্র 7 বছর দেশে হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে তারা ভিসা দেবে না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মাত্র কারণ। ওরা দেখতে চাইবে, যেটা ইমিগ্রেশন রুলের মধ্যে বলা আছে, যে এই ফ্যামিলিটা বাচ্চা সহ কি রিজনেবলি তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত যেতে পারে কি না, সেটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। সেজন্য যেটা করতে হয়, যখন আপনারা এ ধরনের কেস প্রিপেয়ার করবেন, প্রিপারেশনের সময় একটু সময় নিয়ে করবেন। বাচ্চার এদেশে যে এঙ্গেজমেন্ট, এখানে যে সে পড়াশোনা করে, তার স্কুল থেকে সার্টিফিকেট, সে যদি আফটার স্কুলে কোনো কিছু করে, আফটার স্কুল ক্লাব থেকে কোনো সার্টিফিকেট, যদি সে এখানে ক্যারাটে কিছু করে বা সুইমিং করে স্কুলের পরে সেগুলার, তারপর যদি তার কোনো এখানে স্পেশাল বন্ডেজ থাকে কোনো ফ্যামিলির সাথে, সেগুলোকেও আপনারা এভিডেন্স আকারে দিবেন। এভিডেন্স আকারে দেখতে পারে। আমরা ব্যারিস্টার সাইম ভাই, আরেকটি কলার আছে, কলটা নিব কি? হ্যাঁ, শিওর। জি, কলার প্লিজ। কলার, আপনার প্রশ্নটি একটু প্রথম থেকে করবেন প্লিজ। কলার শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি একটু প্রথম থেকে করবেন প্লিজ, এবং আপনি একটু লাউডলি কথা বলবেন প্লিজ। না, কলার আমরা হারিয়ে ফেলছি। জি সাইম ভাই, তো আলী ভাইয়ের যে প্রশ্ন আমি ছিল, হ্যাঁ, সেই প্রশ্ন নিয়ে আমি কথা বলছি, এবং আমি মনে করি যে এই জিনিসটি আমাদের সবার জানা উচিত, কারণ আমাদের মধ্যে অনেকেই এই অ্যাপ্লিকেশনটি করবেন। আচ্ছা, কারণ এটি এখন একমাত্র লুক্রেটিভ ওয়ে, এখানে যারা ধরেন আনলফুলি আছে তাদের ভিসা রেগুলারাইজ করার এটা একটা অন্যতম একটা উপায়। তো যে কথা আমি বলছিলাম, যে যখনই আপনি অ্যাপ্লিকেশানটি করবেন তখন আপনি মেক শিওর করবেন যে আপনার বাচ্চার এদেশের যে এঙ্গেজমেন্ট, প্রতিটা সেক্টর, স্কুল থেকে হোক, আফটার স্কুল ক্লাব থেকে হোক, লাইব্রেরিতে যদি সে পড়াশোনা করে লাইব্রেরি থেকে যে সে বই নিয়ে আসে, এবং যদি সে লাইব্রেরিতে কোনো বই পড়ে সেখানে যদি সে কোনো অ্যাওয়ার্ড পায়, সেগুলো সহ বাচ্চার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলোকে আপনি এভিডেন্স আকারে হোম অফিসকে দেখাতে হবে। এবং যত বেশি আপনি এভিডেন্স দিবেন তত বেশি কিন্তু আপনি প্রুভ করছেন যে এই বাচ্চার এই দেশের এঙ্গেজমেন্টটা এত বেশি স্ট্রং যে তাকে আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে তার কান্ট্রি অফ অরিজিনে নিতে পারবেন না। রাইট, এবং সেটাই হচ্ছে এখানে লিগ্যাল টেস্ট। যদি সেই লিগ্যাল টেস্টটা আমরা উত্তীর্ণ যেতে না পারি তাহলে কিন্তু ভিসা হবে না। ভাই অবশ্য বলেছেন যে উনি ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উনি অলরেডি ফি ওয়েবারও পেয়েছেন, খুবই ভালো কথা। এই প্রসঙ্গে আমি একটু করে বলতে চাই যে ফি ওয়েবার মানে ফি না দেওয়ার, যেটা ফি রিমিশনের যে একটা প্রক্রিয়া হোম অফিসে আছে, সেটি কিন্তু একসময় খুব স্ট্রিনজেন্ট, খুবই স্ট্রিক্ট ছিল। কোভিডের কারণে সেটি কিন্তু অনেক সহজ হয়েছে এবং উনি সেটি পেয়েছেন। নিশ্চয়ই ওনার আইনজীবী সেভাবে অ্যাপ্লিকেশন করতে পেরেছেন বলে উনি পেয়েছেন। এখন এই মুহূর্তে তার কিছুই করার নেই, শুধু অপেক্ষা করতে হবে। জেনারেলি হোম অফিসের গাইডলাইন হচ্ছে যে আপনার সার্ভিস স্ট্যান্ডার্ড হচ্ছে 6 মাস আপনার ওয়েট করতে লাগে। ঠিক আছে, তো 6 মাসের মধ্যে আশা করি তার এটি হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে 6 মাস পরে উনি হোম অফিসকে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, আমরা আলী ভাই নিশ্চয়ই আশা করি আপনি আপনার সংক্ষিপ্ত গাইডলাইনটা পেয়ে গেছেন। পরবর্তী কলার প্লিজ। জি, হ্যালো। জি কলার শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের এই দেশে আমাদের হাজবেন্ড আর আমরা দুজনে রিফিউজি ভিসাতে আছি, কিন্তু আমার মেয়ের ইনশাআল্লাহ আগামী বছর 7 বছর হবে। আচ্ছা, ও 7 বছর হলে কি আমরা ওর জন্য আইএলআর অ্যাপ্লাই করতে পারবো? 7 বছর হলে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং আপনাদের স্ট্যাটাস বর্তমানে কি আছে আপনাদের হাজবেন্ড ওয়াইফের? রিফিউজি। এই বিষয়ে কি আমি ডেফিনেটলি এই প্রসঙ্গে বলবো। আমি একটু কনফার্ম হতে চাই যে রিফিউজি কি ওনার স্ট্যাটাস গ্রান্ট করা হয়েছে নাকি উনি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছেন? রিফিউজি, আপনি দর্শক শুনতে পাচ্ছেন? আমাদের ব্যারিস্টার সাইম ভাই জিজ্ঞেস করছেন যে রিফিউজি স্ট্যাটাস, যদি আপনি দর্শক শুনে থাকেন, রিফিউজি স্ট্যাটাসটা কি গ্রান্ট হয়েছে কিনা, এবং আপনি যদি এটি তো প্রাথমিক গাইডলাইন, যদি আপনি আরও বিস্তারিত
জানতে চান আপনার আসলে সংক্ষেপে তো খুব বেশি ফাইনাল কোনো কিছু বলা যায় না, আপনি আমাদের ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে, ইমেলে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো ফরওয়ার্ড করতে পারেন এবং আমাদের ব্যারিস্টার সাইম উদ্দিন খন্দকার উনি চেক করে পড়ে আপনাকে কোনো ধরনের হেল্পফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি প্রশ্নটির উত্তর করছি। জি আমার আরেকটা কল আছে সাইম ভাই। আচ্ছা জি নেক্সট কলার প্লিজ। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার, আপনার প্রশ্নটি নাম বলে আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম ফাতেমা। জি আমি একটা করতাম চাইলাম আমার বইনের জামাই বইনের দেশ থেকে আনবার লাগে স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম। আচ্ছা। আর এখন তাইলে ইন্টারভিউ লাগে ডাকছিল 2 সপ্তাহ আগে, ইন্টারভিউ নিচ্ছে 2 সপ্তাহ হয়ে গেছে, ভিতরে কিছু জানেন না। কোন ভিসা অ্যাপ্লিকেশন করেছে? স্পাউস ভিসা। স্পাউস ভিসা। আচ্ছা ঠিক আছে, আমি দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। জি। যেহেতু আমরা প্রথম যে দর্শক তাকে আমরা আসলে হারিয়ে ফেলেছিলাম, যিনি বলেছিলেন যে উনি দেশে রিফিউজি স্ট্যাটাসে আছেন 7 বছর। যদি উনি রিফিউজি স্ট্যাটাস থাকেন, যদি ওনার সেই স্ট্যাটাস গ্রান্ট হয়, তাহলে তো ওনার সাথেই ওনার বাচ্চারা 5 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন। বাট আমার যেটা মনে হয় সম্ভবত তারা অ্যাপ্লিকেশন করেছেন, এখনো ওদের সেই ভিসাটি হয়নি, এটি হচ্ছে আমার অ্যাসাম্পশন। যদি সেরকম হয় সেই ক্ষেত্রে যেটি করতে হবে যে হ্যাঁ 7 বছর হওয়ার পরে 7 বছর গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আশা করি দর্শক আপনি প্রথম দর্শকের জন্য এটি হচ্ছে আমার উত্তর। আর দ্বিতীয় দর্শকের জন্য সেটি হচ্ছে যে উনি স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করেছেন। এখন যেটা হচ্ছে দর্শক, যে বাংলাদেশ থেকে ওখানকার যে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিস, যদি তারা কখনো মনে করে যে কোনো একটা অ্যাপ্লিকেশানে আসলে ইন্টারভিউ করা দরকার, এখানে মূলত একটি বড় কারণ, সেটি হচ্ছে যে ক্রেডিবিলিটির যে প্রশ্ন, এটাকে ওরা বলে ক্রেডিবিলিটি ইন্টারভিউ। তারা ইন্টারভিউ করে দেখতে চায় যে আসলে কি এই অ্যাপ্লিকেশনটা জেনুইন কিনা। এখানে বলা হচ্ছে যে স্পাউস ভিসা, নিশ্চয়ই সেক্ষেত্রে তারা দেখতে চাইবে যে এখানে কি ম্যারেজ এবং ম্যারেজ পরবর্তী যে রিলেশনশিপ সেটি কন্টিনিউ করেছে কিনা, তারা সেটি এখানে যাচাই করে দেখবে দর্শক। ঠিক আছে, ধন্যবাদ অ্যাডভোকেট সাইম ভাই। আশা করি আমাদের দর্শক আপনি সংক্ষিপ্ত গাইডলাইনটা পেয়ে গেলেন। পরবর্তী কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। আমার নাম ফখরুল ইসলাম। ভাই আমি একটা জিনিস জানতাম যে সাইম ভাই গেছে আমার ফোন রাখার বাদে আমার আনসারটা দিবা দয়া করে। না ফখরুল ভাই বলুন প্রশ্ন। আচ্ছা, আমরা আড়াই বছর 10 ইয়ার্স রুটে আমরা দুটো কাগজ পাইছি। আমার বাচ্চা 7 বছর, আমরা এসএলএন থেকে ভিজিট করতে কৌতো থাকি। আমার বাচ্চা 7 বছর রাইট একটা ওটা থেকে আমরা লিগেলিটি পাইছি। এখন আমরা মেইন টার্গেট আমি 24 ঘন্টা করে খাম দেখা যায়, পাবলিক ফান্ড পাইয়া যায়। এখন পাবলিক ফান্ড পাইয়া আর 24 ঘন্টা করে আমরা সপ্তাহ খাম দেখা যায়। এগুলা ওগুলো তো আমরা কি ধরনের মাছ করাইতে পারবো আগামী জানুয়ারিতে আমরা এক্সটেনশন করা। ওগুলা অর্থাৎ আমরা বুঝাই এখন যে আপনার কাছে সাইন বাই নম্বরটা আমার একটু আপনারা দিলে খুব খুশি হইব। সাইন বাই লোক আমার যোগাযোগ করতাম স্যার। জি ধন্যবাদ ফখরুল ভাই। সাইম ভাই, জি প্রশ্নটা কি ক্লিয়ার আপনার কাছে? হ্যাঁ, প্রশ্নটা আমি যতটুকু বুঝলাম যে ওনারা আসলে ওই বাচ্চার 7 বছর রাইটে ভিসা পেয়েছেন, যেটি আসলে ওই 2.5 বছর করে, যেহেতু হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন 2.5 বছর করে 4টি এক্সটেনশন পরে 10 ইয়ার্স হয় আর কি। তো উনি যেটি বললেন যে এই মুহূর্তে উনি পাবলিক ফান্ড পাচ্ছেন এবং 24 আওয়ার্স উনি কাজ দেখাচ্ছেন। আমি আসলে একটু আনশিওর এই জন্যে যে আসলে ধরেন যেখানে হিউম্যান রাইটসের ভিসা হয়, যেখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন নাই, সেখানে আসলে পাবলিক ফান্ড নেওয়ার মতো লিগালি কোনো সুযোগ নাই। আচ্ছা, কারণ এই জিনিসটি যদি নেক্সট যখন উনি অ্যাপ্লিকেশান করবেন তখন যদি সেটি ফ্লাশ আউট হয়, সেটি ওনার জন্যে প্রেজুডিশিয়াল ক্ষতিকর হবে বরং। আর আসলে এইসব ক্ষেত্রে নিয়ম মেনে চলাই ভালো এবং একটু ওয়েট এন্ড সি। এবং যেটা হচ্ছে যে হয়তো তারা এখন কিছু বলছে না, বাট যখন ইনডিফিনিট লিভের অ্যাপ্লিকেশন করা হবে তখন তারা সেই বিষয়গুলোকে টানতে পারে, এবং এগুলো কিন্তু রেকর্ডে থেকেই যায়। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে পাবলিক ফান্ড যেখানে নেওয়ার কোনো সুযোগ নাই বা যেখানে লতে বিধান নাই সেখানে না নেওয়াই ভালো। তবে একটা কাজ উনি করতে পারেন, সেটি আমি ওনাকে অ্যাডভাইস করতে পারি, সেটি হচ্ছে যে কোভিড-19 কারণে এখন হোম অফিস বলেছে যে যেসব ভিসাতে পাবলিক ফান্ড নাই তারা যদি চায়
হোম অফিসের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে হার্ডশিপ গ্রাউন্ডে। আচ্ছা, যেহেতু এখন ইকোনমি স্ট্রাগল করছে, মানুষ নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্টও স্ট্রাগলিং, তো সব কিছু মিলে যদি কারো ভিসার মধ্যে পাবলিক ফান্ড না থাকে, সে কিন্তু চাইলে হোম অফিসে এখন অ্যাপ্লিকেশন করতে পারবে তার এই কন্ডিশনটাকে উঠিয়ে দেওয়ার জন্য। রাইট। তো সেটি আমি ভাইকে বলবো যে আপনি বরং সেই কাজটি করেন, আপনি হোম অফিসে লেখেন যে আপনার যেহেতু এখন হার্ডশিপ, যেন আপনার ওই পাবলিক ফান্ড নিতে পারবে না সেই কন্ডিশনে যেন উঠাইয়ে দেন। জি, আশা ধন্যবাদ করি দর্শক। ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আশা করি দর্শক ফখরুল ভাই আপনি আমাদের সংক্ষিপ্ত পরামর্শটি পেয়ে গেছেন। পরবর্তী কলার প্লিজ। হ্যালো, জি, কলার শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করতে, আমার নাম হলো আলামুদ্দিন। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি এখন ইটালিতে আমার 2 বছর হয়েছে, তো এখন কিটা ঈদের টাকা দেবেন না? আপনার ডিভোর্স হয়েছে কবে? আমি আমার এখানে 2 বছর হয়েছে। 2 বছর হলো আপনার ডিভোর্স হয়ে গেছে। আপনি এসেছেন 2 বছর? ইটালিতে ওখানে হয়েছে। আচ্ছা, ওকে। জি কিটা হইব কইলাম আমি বুঝতে পেরেছি জি জি, দর্শকের। ঠিক আছে, আপনার প্রশ্নটা বোঝা গেছে। আপনার নামটা কি? ঠিক আছে, আমরা মনে হয় দর্শককে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এইটা যেটা আমি বুঝতে পারলাম যে দর্শক ইটালি থেকে এদেশে এসেছেন। জি, ওনার 2 বছর হলো এদেশে। উনি যেটা বুঝতে চাচ্ছেন যে যেহেতু এখন ব্রেক্সিট হচ্ছে 31 ডিসেম্বরে, তারপরে ওনার কি হবে এখানে, সেই বিষয়টা নিয়ে উনি কনসার্ন এবং উনি জানতে চাচ্ছেন। এটা খুবই একটা পপুলার এখন কোয়েরি আমাদের যে সমস্ত ভাইয়েরা ইউরোপ থেকে এসেছেন তাদের কাছ থেকে। তো এই বিষয়ে এখন যেটা হচ্ছে, দর্শককে আমি বলবো যে আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রি সেটল স্ট্যাটাস বলে একটা কথা আছে, আপনি সেটার জন্য অ্যাপ্লিকেশনটা করে দিবেন, প্রি সেটল স্ট্যাটাস। তো এইটা মোবাইল ফোন থেকেও করা যায়, এটা খুবই ইজি একটি অপশন। যদি দর্শক চান, এটা আপনি সহজেই আপনার বাচ্চাদেরকে বললে তারাই করে দিতে পারবে, সেটি উনি করে ফেলবে। এখন সেটি করে ফেলতে হবে আগামী 2021-এর 30th of January, জুনের আগে করতে হবে তাকে। সেটি উনি করে ফেলবেন। করে ফেলার পরে যেহেতু উনি চলে এসেছেন, ওনাকে তারা মোস্ট পসিবলি কোনো ঝামেলা করবে না। উনি 5 বছর পরে উনি আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু মুশকিল যেটি হয়েছে সেটি হচ্ছে যে আপনার জুন 2021-এর পরে যারা ওই ভাইয়ের মতো এসেছেন, তাদের জন্য এখানকার বেনিফিট সিস্টেমটা অ্যাক্সেসিবল হবে কি না, সেই বিষয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও কোনো ক্লিয়ার বার্তা আসছে না। এই জিনিসটা একটু গ্রে এখনও রয়ে গেছে। সো পসিবলি এইটা 31 ডিসেম্বরের পরপরই হয়তো এই বিষয়ে আরো অনেক পরিষ্কার কথা, গাইডেন্স আমরা পেয়ে যাব। তো দর্শককে আমি বলবো যে ধৈর্য রাখেন, আপনার মতো করে আপনি কাজকর্ম করে যান। যেহেতু আপনি চলে এসেছেন, 2 বছর অলরেডি চলে গেছে, এবং পরবর্তী আপডেটের জন্য কি অপেক্ষা করবে? হ্যাঁ, সেটাই এখন দর্শককে করতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমরা বাকি ভাইয়ের কাছে ব্রেক্সিট সম্পর্কে একটু কিছু জানতে চাই সংক্ষেপে। ব্রেক্সিটের কি পরিবর্তন হতে যাচ্ছে, নানা মনে নানা আশঙ্কা, এই যে একটা ভাই ফোন করলো। জি জি, ব্রেক্সিট আমাদের তো এই 31 ডিসেম্বর এই বছর কার্যকর হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউ যে ট্রিটির আন্ডারে যে ফ্রি মুভমেন্ট অফ পিপল ছিল, এক স্টেটের মানুষ অন্য স্টেটে গিয়ে কাজ করতে পারতেন, থাকতে পারতেন, পড়াশোনা, সেটা ইউ থেকে বের হওয়ার কারণে সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ 31 ডিসেম্বরের পরে যদি এইখানে এই দেশে কাউকে আসতে হয়, তাহলে নন ইউ অ্যান্ড ইউ তাদেরকে সমান ক্যাটাগরিতে বিবেচনা করা হবে। রাইট। যেমনটি হলো, যদি কোনো ছাত্র বা স্টুডেন্ট যদি এখন বা 31 ডিসেম্বরের আগে এখানে আসেন, তাহলে তিনি কিন্তু ট্রিটি রাইটের এক্সারসাইজ করে এখানে কিন্তু উনি পড়াশোনা করতে পারবেন। যদি উনি আগামী বছর আসেন, তাহলে কিন্তু তার নন ইউ স্টুডেন্টদের মতো যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া মেনটেন করে ইউনিভার্সিটিতে ক্যাশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মেইনটেনেন্স ফান্ড, এই সব ক্রাইটেরিয়া মেনটেন করে ওনাকে আসতে হবে। জি, ধন্যবাদ সৈয়দ বাকি ভাই। জি, আমরা একটা কল নিয়ে নেব। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি।
আপনি সুপ্রিয় দর্শক, আপনি আপনার টিভি ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন, নাম বলে প্রশ্নটি করুন। জি, নেক্সট কলার প্লিজ। Yes, please. আমি শুনতে পাচ্ছি, জি জি। জি জি, সুপ্রিয় দর্শক, আপনি একটু লাউডলি কথা বলুন, টিভি ভলিউমটা কমিয়ে। আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা। আমার একটা কোশ্চেন হলো, স্পেসিফিক কোশ্চেন, জি। ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশনের গুড ক্যারেক্টার সেকশনের একটা প্রশ্ন, জি যেটা কিনা জিজ্ঞেস করা হচ্ছে যে কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা। জি সেইখানে একটা পয়েন্ট আছে যেটা কিনা ফিক্স পেনাল্টি নোটিস এবং পার্কিং টিকেট ইত্যাদি এই ধরনের একটা ব্যাপার আছে। জি তো আমার আসলে অ্যাপ্লিকেশনের আগে খুব টেনশনে আছি যে এই ধরনের অলরেডি 3টা পার্কিং রিলেটেড ইস্যু ছিল, যেটা আমি সাথে সাথে পে করে দিয়েছি। আচ্ছা, কিন্তু আমি এখন কতদিন আগে? এখানে এই কোশ্চেনের উত্তরে ইয়েস বলবো না নো বলবো, দ্যাট মিনস সেটাই জানতে চাচ্ছেন। ঠিক আছে, কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল অফেন্সেস ইন দি ইউকে অর এনি আদার কান্ট্রি। এখানে আমি ইয়েস বলবো আর নো বলবো বিকজ অফ অনলি আমার অন্য কোনো ক্রিমিনাল। ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়ে গেছে। আপনার নামটা কি জানি? রফিকুল ইসলাম। রফিক ভাই, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ব্যারিস্টার সাইম ভাইকে অনুরোধ করছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। রফিক ভাই, আপনার মতো এই সমস্যা অনেকেই ভোগেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা আমার মনে হয় আমার সকল দর্শকের জানা উচিত যে যখনই আপনার নাগরিকত্বের আপনি অ্যাপ্লিকেশন করেন, সেখানে আপনাকে কিন্তু সব কিছু ডিসক্লোজ করতে হবে। ক্রিমিনাল কনভিকশন এবং ফিক্স পেনাল্টি কিন্তু আপনাকে সেখানে ডিসক্লোজ করতে হবে। যদি ফিক্স পেনাল্টি একবার হয়, যদি সেটা সম্ভবত 200 পাউন্ডের কম হয়, আর যদি সেটা উনি পে অফ করে দেয়, তাহলে এটা নিয়ে কিছু হয় না। এবং আমি জানি উনি নিশ্চয় বলেছেন যে ওনার সম্ভবত 2বার কি 3বার হয়েছে। 3বার। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে ওনার যেটা করতে হবে যে ওনাকে সেটা ডিসক্লোজ করতে হবে। আর উনি যদি সেটা পেমেন্ট করে দেয়, তাহলে এটা ওনার ক্রেডিটে যাবে। যদি উনি পেমেন্ট না করে, তাহলে কিন্তু এটা ওনার জন্য রিফিউজাল নিয়ে আসবে। কারণ যদি পেমেন্ট না করার কারণে সেটা যদি আপনার কোর্টে যায়, তাহলে কিন্তু ওনার জন্য এটা রিফিউজাল বয়ে নিয়ে আসবে। আচ্ছা, আর এই সময় উনি তাহলে উনি ডিসক্লোজ করবে, উনি অবশ্যই ডিসক্লোজ করবেন। কারণ এইটা আমরা খুব আসলে সবাইকে জোর দিয়েই বলি, যে কোনো ধরনের জিনিস যেটা আপনার গুড ক্যারেক্টারের সাথে সম্পর্কিত সব কিছুকে আপনি ডিসক্লোজ করতে হবে। এবং এটা কিন্তু তারা খুবই স্পেসিফিকলি বলে, ফিক্স পেনাল্টির কথা কিন্তু স্পেসিফিকলি বলা যায়, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এটা কিন্তু গাইডেন্সে বলা। রাইট। ন্যাচারালাইজেশনের। জি, ব্যারিস্টার সাইম ভাই ধন্যবাদ। আশা করি রফিক ভাই আপনি আমাদের ব্যারিস্টার সাহেবের সংক্ষিপ্ত গাইডলাইনটি পেয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, শীঘ্রই ফিরছি, সাথেই থাকুন ল অ্যান্ড লাইফের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ল অ্যান্ড লাইফে। আপনারা দেখছিলেন আইনি সমস্যার সমাধানমূলক অনুষ্ঠান ল অ্যান্ড লাইফ। আবারও আপনাদের সাথে আছেন নুর আফসার, এবং আমাদের সাথেও আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার সাইমউদ্দিন খন্দকার এবং লিগ্যাল কনসালটেন্ট সৈয়দ বাকি ভাই। আমরা শুরুতে আরেকটি কল নিয়ে নিচ্ছি, ব্যারিস্টার সাইদ ভাই এবং বাকি ভাই। জি, সুপ্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন বোন। জি, আমার নাম সুলতানা। জি জি, বলুন আপনার প্রশ্নটি। যে ভাই, আমি একটা কোয়েশ্চেন হলো, আমি 2016 ওদের সাথে স্পাউস ভিসায়। জি। স্পাউস ভিসা আনার পরে আমার চোখের প্রবলেম আসলো, আমি বাম চোখে দেখতাম না। জি। তো বাদে আমার তারা হসপিটালে গেছি, বাদে তারা টেস্টটা করছেন, করা বাদে দেখা গেছে আমার তারা হয়েছেন আমার যে বাম চোখটা ড্রাই হয়ে যায়, আর যে ডাইন চোখটা ড্রাই হয়ে গেছিল। তো তারা আমার দিচ্ছে অফলাইন দিয়ে তারা জিজ্ঞাসা করছেন, করার পরে আমার সেই অনুসার দিচ্ছেন। তো এই এলাকা দেওয়ার পরে আমি এক্সটেনশনের টাইম আইসে, তো আমার রিভিউ একটা হয়েছে এক্সটেনশনের আগে আর কি। তো আমি অ্যাপ্লিকেশন করছি যে আমার পাসপোর্টের জন্য নো পাবলিক ফান্ডে দুইটা সবার লাগে। তো আমার যেটা আমার বেবি হলো চোখে করা লাগে, আমার প্রবলেম হয়। আমি দিনও মোটামুটি চলতাম পারি, রাত্রে আমি একবারও দেখি না, আমার প্রবলেম করে।
তো বাদে তারা উদ্যোগ করছে না, রিফিউজি লাইছে বাদে আবার অ্যাপ্লিকেশন করছি। সেরকম আমি জয়েন্ট কমপ্লিট থাকতাম, আমার বাড়ি হুমরা আসলা দেউন আসলা। তো তারা কইছে তুমি তারা তো টাকা দিতে পারবা। তো তারা ডাক্তারের সুবিধা দিয়েছি, সামর্থ্য দিয়েছি, বেশি তারা ফাটতা নাই। বাদে তবুও তারা রিফিউজ করে লাইছি, উইথড্র করছে না। তো এখন আমার আবার একসাথে টাইম আইলো, এখন আমি কেটা করতাম কিলা খাম দেখাইতাম। আর এখন আমি আলাদা করে গেছি, আমি তার লগে থাকি না। এখন আমার তো খুব বেশি প্রবলেম হয়, প্লাস আমার ছেলেও না থাকি জানি। আর এখন তো বাকি দিনও তো আর বেশি প্রবলেম হয়, দিন বেশি ছোট থাকি দেখি না কিছু। আর এখন আমার মেয়েও হয়েছে, মেয়ের বয়স 6 মাস হয়ে গেছে। জি, আপনার তো আপনার প্রশ্নর মধ্যে আপনার চোখের সমস্যাটাকে আপনি বেশি জোরালো দিচ্ছেন বোন সুলতানা। আপনার যে প্রশ্নটি, আপনার কি এই দেশে আমাদের এই ব্যারিস্টার সাহেব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার কি এই দেশে লিগ্যালিটির কোনো ইস্যু আছে, লিগ্যাল কোনো প্রবলেম আছে কি? ওকে তো আমি কইতে চাইলাম যে এখন আমি তো এক্সটেনশন আবার এটা তারা 10 ইয়ার্স করে উঠে দিলাইছে। 5 ইয়ার্স করে দিলাম, যে সময় এক্সটেনশন করছিলাম আমার হাজবেন্ডে 11,000 পয়সা দিয়ে চাইছেন না, তো টাইম কাম করতে থাকবেন না ইলাখান। ঠিক আছে বোন সুলতানা, আপনার প্রশ্নটা একটা জায়গায় আমরা পেলাম, সেটা তো আসলে মেডিকেল গ্রাউন্ড। আর লিগ্যালিটি প্রশ্ন বিষয়টি যেহেতু আপনি ডিসক্লোজ করতে চান না, ব্যারিস্টার আমি প্রশ্ন মনে হয় পেয়ে গেছি। সেটা হচ্ছে যে মানে এখানে ওই স্পাউস ভিসার দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে যে যদি একজন অ্যাপ্লিকেন্ট সমস্ত রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারে, তাহলে তাকে 5 বছরের রুটে দেওয়া হবে, 2.5 বছর করে 5 বছর, এবং 5 বছর পরে সে ইনডিফিনিট লিভ পাবে। আর এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টে, যেমন ধরেন আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্টস, রিলেশনশিপ রিকোয়ারমেন্টস। এখন যদি কোনো একজন অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র রিলেশনশিপ রিকোয়ারমেন্টসটা প্রুভ করতে পারেন, যে ওনাদের সম্পর্কটা কন্টিনিউ করতেছে হাজব্যান্ড ওয়াইফ, বাট বাকি যে কোনো একটা রিকোয়ারমেন্টস ওনারা মিট করতে পারছেন না, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, 18,600 পাউন্ডের যেই রিকোয়ারমেন্টস, সেই ক্ষেত্রে হোম অফিসের একটা অপশন যেটা, যে 5 বছরের পরিবর্তে 10 বছরের একটা লঙ্গার টার্মে ওদেরকে ভিসা দেওয়া হয়, যে ওই 10 বছর পরে গিয়ে উনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য এলিজিবল হবে। তো যেটুকু আমরা বুঝতে পারলাম যে এই বোনের সম্ভবত ওনারা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেননি, সে কারণে ওনাদেরকে 10 বছরের রুটে দেওয়া হয়েছে। এবং আনফর্চুনেটলি এখন তাকে কিন্তু এই 2.5 বছর করে 4টা এক্সটেনশন পরে তাকে কিন্তু 10 ইয়ার্সে সে ফুলফিল করতে হবে। এবং অনেকের যেটা হয়, যেহেতু উনি 2016-তে এদেশে এসেছেন, তার মানে হচ্ছে যে উনি আসলে 4টা ওনার এক্সটেনশন লাগবে না, উনি মূলত এখন 2টো এক্সটেনশন করলে ওনার হয়ে যাবে। কারণ 16 থেকে উনি কিন্তু তখন 10 ইয়ার্সের মধ্যেও লং রেসিডেন্সের আওতায় উনি এলিজিবল হবেন ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য। আচ্ছা, সেই আশা করি বোন সুলতানা আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, সংক্ষিপ্ত যে গাইডলাইন। পরবর্তী কলার প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। জি, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। জি, আমরা আরেকটি কলার নিয়ে নিই। জি জি, হ্যালো কলার, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, শেখ সেলিম ভাই। ইটালিতে আমার একজন বইনে থাকে। জি, বইনে তানের যে বাংলাদেশে থাকবে। জি, তানের যে পাসপোর্ট, তানের সৌজন্য এটা ফিনিশিং। এখন তার সৌজন্য লাগে অ্যাপ্লিকেশন করছে, এখন COVID-19 লাগে তো সব কিছু পর, এখন হয়তো তার ফাইতে 31 ডিসেম্বরের পরও ফাইতে ভালোই। জি, ওইটা কোনো নিশ্চয়তা ঠিক নাই। হাজবেন্ডে আব্বাই ইটালি পাসপোর্ট পাইছেন, এখন পাইছেন পাসপোর্ট মানে কিতাব করতে হাজবেন্ডে ইটালি পাসপোর্ট। এখন যে তারা 31 ডিসেম্বরের আগে এই দেশে আইতে, এখন তাই তো বাংলাদেশে পাসপোর্টের সৌজন্য ফিনিশের দিকে তাই তো নিজস্ব আইতে পারছে। এইটা কেমনে কিতাব করা লাগবো ভাইয়া? 31 ডিসেম্বরের আগে বিষয়টা কি হচ্ছে? শেখ সেলিম ভাইয়ের প্রশ্নটা কি? হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারলাম শেখ সেলিম ভাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার সে আত্মীয় পুরুষ মানুষটি, তার ইতালিয়ান পাসপোর্ট রয়েছে, বাট ওনার যে ওয়াইফ তার আসলে ইতালিয়ান পাসপোর্ট নাই, ওনার বাংলাদেশি পাসপোর্ট,
এবং আপনি যেটি বলতে চাচ্ছেন যে ওনার সম্ভবত সৌজন্য ওরা বলে ওখানে যে ভিসা যেটা সেটা এক্সপায়ার হয়ে গেছে। আমার কাছে মানে যেটা আমি বুঝলাম তার উপর ভিত্তি করে যেটা আমি আপনাকে বলবো, ওনাকে বলেন যে ওখানকার ওনার যে সৌজন্য বা যে ওনাদের যে ভিসা সেটিকে নিয়ে ওনাকে বলেন যে ওনার ওয়াইফ সহ উনি যদি এই 31শে ডিসেম্বরের মধ্যে এদেশে একটু আসতে পারে, ইন করতে পারে, তাহলে সেটি ওনাদের জন্য মঙ্গলজনক হবে। কারণ হচ্ছে যে আসলে তো ওই ডিসেম্বর 31 পরে তো ঢুকলে সেখানে তারা এখানকার যে সুবিধাগুলো এখন পাচ্ছে সেগুলো তারা পাবে না। সো আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে ওনাকে ওখান থেকে ভিসাটাকে এক্সটেন্ড করে বলেন যে উনি যেন ওনার হাজব্যান্ডের সাথে এখানে চলে আসেন বাচ্চাদেরকে নিয়ে। আশা করি শেখ সেলিম ভাই আপনি আপনার সংক্ষিপ্ত পরামর্শ পেয়ে গেছেন। নেক্সট কলার প্লিজ। নেক্সট কলার কি শুনতে পাচ্ছেন? জি কলার, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। জি ওয়ালাইকুম আসসালাম। জি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার নাম আজাদ নর, আমি ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন জানতাম চাইলাম। জি আমি এদেশও আপনার লিগেল অবস্থায় আছি যে ম্যারেজ করিয়া লিগেল হয়েছি, আমার নো পাবলিক ফান্ড অ্যালাউড। আপনি লিগেল হয়েছেন? জি আচ্ছা লিগেল হয়েছে এই 10 বছর রুলে। জি আমি 3বার অ্যাপ্লিকেশন করছি আর একটা রয়েছে। আচ্ছা জি এখন ব্যারিস্টার সাহেবের কাছে জানতাম চাইলাম বর্তমানে যে কোভিড-19 জি হ্যালো জি জি বলুন। যে চলতেছে এই অক্টোবরে আমার কোভিড-19 আপনার পজিটিভ হয়েছে। এটা সরকারে একটা ফান্ড আপনার ঘোষণা হতো যে কোভিড-19 যারা আপনার পজিটিভ হইব একটা অ্যাপ্লিকেশন করলে কিছু পয়সা একটা সরকার থেকে আপনার হয়তো কোম্পানি থেকে এরকম দেয়। আমারটা যে আমাদের পাবলিক ফান্ড যে অ্যালাউড কার্ডে, আমি কি এই কোভিড-19 এই ফান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবো? জি ধন্যবাদ আজাদ নূর ভাই, প্রশ্নটি কি ক্লিয়ার? উনি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত উনি এদেশে লিগ্যাল স্ট্যাটাস পেয়েছেন। জি 10 বছর। ওনার ওই যেটা যে পাবলিক ফান্ডের জি ওনার আসলে অ্যাক্সেস নাই, উনি বেনিফিট পান না। উনি যেটা বলতে চাচ্ছেন যে এখন কোভিডকালীন সময়ে উনি কি সরকারের কোনো সহায়তা পেতে পারেন কিনা। জি জি ভাই আপনাকেই বলছি এবং আপনার মতো করে বাকি যাদের আসলে ভিসার মধ্যে পাবলিক ফান্ড পাওয়া যাবে না এমন কথা লেখা তাদের সবাইকে বলছি যে আপনারা এই সময়টাতে হোম অফিসে অ্যাপ্লিকেশন করুন আপনাদেরকে এই পাবলিক ফান্ডের অনুমতি দেওয়ার জন্যে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা একটু ভালোভাবে করবেন এবং আপনাদের সিচুয়েশনটা ওখানে ব্যাখ্যা করবেন উইথ প্রপার এভিডেন্স। আপনারা যে হার্ডশিপ কন্টিনিউ করতেছেন, আপনাদের যে আসলে এই ক্রান্তিকালীন সময়ে আসলে টিকে থাকাটাই মুশকিল, সেটুক ব্যাখ্যা করে এভিডেন্স সহ অ্যাপ্লিকেশন করেন, আপনারা এটার অনুমতি পেয়ে যাবেন পাবলিক ফান্ডের। অনেকেই পাচ্ছেন এবং যদি প্রপারলি অ্যাপ্লিকেশন করা যায় না পাওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ। ধন্যবাদ নূর ভাই। জি পরবর্তী কলার প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। ভাইয়া সংক্ষেপে একটা আমি একটা প্রশ্ন করতাম চাই। সাইম ভাই নম্বরটা আমার কোনো ব্যবস্থা আছে? সাইম ভাই নাম্বার, জি সুপ্রিয় দর্শক আপনি সাইম ভাই নাম্বার স্টুডিও নাম্বার পেয়ে গেছেন এবং আমাদের স্ক্রিনে টিভি স্ক্রিনে দেয়া আছে ইমেল অ্যাড্রেস। সেখানে আপনি যদি আপনার কোয়ারি প্রশ্ন যা আছে সেগুলো যদি আপনারা ইমেল পাঠান, উনি অবশ্যই ওনার ফার্দার করসপন্ডেন্স কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেবে এবং প্রোগ্রাম শেষে আপনি যদি ফোন করেন অবশ্যই আপনাকে নাম্বার দেওয়া হবে। টিভি স্টুডিও নাম্বারে ফোন করলে সেখান থেকেই পাবেন। ধন্যবাদ। পরবর্তী কলার প্লিজ। এবং প্রোগ্রাম শেষে আপনি যদি ফোন করেন অবশ্যই আপনাকে নাম্বার দেওয়া হবে। টিভি স্টুডিও নাম্বারে ফোন করলে সেখান থেকেই পাবেন। ধন্যবাদ। পরবর্তী কলার প্লিজ। আমরা কলারকে হারিয়ে ফেলেছি মনে হয়। কলার টিভি ভলিউমটি কমান, টেলিভিশনের ভলিউমটা খুব বেশি, আমরা কিন্তু কথা শুনতে পাচ্ছি না। আপনারা যে আপনাদের প্রতি অনুরোধ রাখবো, জি সুপ্রিয় দর্শক আপনি আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে ফোন করুন, না হলে আমরা কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। জি আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে একটু দূরে থেকে প্রশ্ন করুন। জি নেক্সট কলার প্লিজ। হ্যালো
জি সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। জি জি, আমার নাম শাহিন, বলতেছি। জি জি, আমি লন্ডন হইলাম। জি জি, আমি একটা ইংলিশ কাজ করতাম একটা ইংলিশ কোম্পানিতে। জি তো গত 30 তারিখে আমাদেরকে পারলো থেকে ক্যান্সেল হয়েছে, P45 ইস্যু করছে। জি তো আমি অ্যাসাইলাম করে 5 বছরের ভিসা পেয়েছিলাম। জি তো এখন আমি ইউনিভার্সিটি ক্যাটেগরি যাইবো না জব শিক্ষা যাইবো? আমি সিঙ্গেল মানুষ, কোন লাইনে গেলে আমার লাগে ভালো হইব একটু যদি বলেন। জানতে চান শাহিন ভাইয়ের যেটি প্রশ্ন, এটি কি ক্লিয়ার না? হ্যাঁ, আমি ওনার প্রশ্ন পেয়েছি, যদিও এটি ইমিগ্রেশন সম্পর্কিত প্রশ্ন না, মোর অফ ওয়েলফেয়ার বেনিফিটের সম্পর্কিত ব্যাপার। উনি যেটি জানতে চেয়েছেন যে উনি কি ইউনিভার্সাল ক্রেডিটে যাবেন নাকি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, নাকি তাই তো বললো ট্যাক্স ক্রেডিটে যাবেন? ট্যাক্স ক্রেডিটে যাবেন। উনি ফার্লোতে ছিলেন না, উনি কোন দুটো অপশন বললেন? জব সিকার অ্যালাউন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মনে হয় যে আপনি যেহেতু আপনার জব চলে গেছে এবং আপনি যেটা বললেন যে এটা অনেকেই হচ্ছে এখন কোভিডের কারণে ফার্লোতে যাচ্ছে একটা বড় সংখ্যার মানুষ, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে ফার্লোতেও এমপ্লয়াররা ওই এমপ্লয়িকে কন্টেইন করতে পারছে না, তখন তারা রিডান্ডেন্ট করে দিচ্ছে। তো উনি অবশ্যই জব সিকারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, পাশাপাশি উনি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওনার তো কোনো বার না, যেহেতু উনি রিফিউজি স্ট্যাটাসে আছেন, উনি তো সেই বেনিফিটে অ্যাক্সেস ওনার আছেই। অ্যাজাইলাম 5 ইয়ার্স রুট তো আছে। ঠিক আছে, পরবর্তী কলার প্লিজ। কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, আপনি আপনার টিভি ভলিউমটি কমিয়ে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু নাম বলে সংক্ষেপে প্রশ্ন করুন। জি জি, আমি মোহাম্মদ সাকিব। জি, আমি একজন স্পেনের নাগরিক। জি, কোথাকার নাগরিক? স্পেন। জি, স্পেনের নাগরিক। জি জি, আমি এখানে স্যাটেল স্ট্যাটাসে আছি। জি, তো আমি আমার ভাগনার জন্য ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করছি, ভাগনা। জি, তো প্রথমবার যখন অ্যাপ্লাই করছি ওরা আমাকে গ্রান্ট দিতে 3টা। জি, তো আমি আবার এগেইন ফ্রেশ আবার অ্যাপ্লাই করছি দ্বিতীয়বার। জি, তো ওরা দ্বিতীয়বার আমি ওটাকে ওই গ্রান্টকে আমি পুরোটা ডিটেলস পাঠাইছি, কিন্তু ওরা করছি ওটা না দেখে আবার সেম ডে আবার পাঠাইছে রিফিউজাল লেটারে। জি, এখন আমি আপিল করছি। জি, তো এখন আমি একটু জানতে চাই রেজিস্ট্রার সাহেবের কাছে যে এটা কতটুকু, আমার সবকিছু লিগ্যাল আছে, জি, কতটুকু আছে, পসিবিলিটি আছে, বা আমি কি করতে পারি এই আপিলে? জি, ঠিক আছে, অবশ্যই। আপনার নামটি কি আরেকবার বলবেন? সাকিব। সাকিব ভাই। সাকিব ভাইয়ের যেটি প্রশ্ন, হ্যাঁ আমি প্রশ্ন পেয়ে গেছি। হ্যাঁ সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এটি অবশ্য একটি খুব পপুলার প্রশ্নের জায়গা, যে ইউরোপিয়ান নাগরিকরা আপনি নিশ্চয়ই জানবেন যে তারা তাদের ওই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদের ভাতিজা ভাগিনা থেকে শুরু করে তাদের যেই নিউক্লিয়াস ফ্যামিলি, তার বাইরেও তারা কিন্তু ওদেরকে দেশে নিয়ে আসতে পারেন। রাইট। তো সেটার জন্য যেটা প্রমাণ করতে হয় যে ডিপেন্ডেন্সি। এখানে দুটো ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে যে ইমোশনাল ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এখন আমাদের ভাইয়েরা যারা এখান থেকে অ্যাপ্লিকেশন করেন, তারা যখন অ্যাপ্লিকেশনগুলো করেন আসলে প্রিপারেশনটা ভালোভাবে নেন না। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন করার জন্যে আপনাকে যে দুটো ডিপেন্ডেন্সি প্রুভ করতে হয়, সেটার জন্য কিন্তু আপনাকে প্রপার এভিডেন্স দেওয়া লাগবে। আপনি যদি বলেন যে আপনার এই ভাগনা আপনার উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনি গত বেশ কিছু বছর ধরে ভাগনাকে টাকা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এবং ভাগনা আপনার ওই টাকা দিয়ে সে বাড়ি ভাড়া দিচ্ছে, ওই টাকা দিয়ে ভাগনা তার লাইফ চালাচ্ছে, এবং ভাগনা কিন্তু অন্য কোনো আর রিসোর্স তার না চালানোর, শুধুমাত্র আপনার উপরে সে কমপ্লিটলি নির্ভরশীল, এবং ইমোশনালি সে আপনার উপরে নির্ভরশীল। এখন ভাই যেটা বললেন যে ওরা 3টি গ্রাউন্ডে তাকে রিফিউজ করেছে, এবং পরে সেই 3টি গ্রাউন্ড উনি অ্যাড্রেস করেছেন, তারপরেও তারা তাকে রিফিউজ করেছে। এখন উনি আপিলে গিয়েছেন। অবশ্যই আমি বলবো যে আপনি আপিলে গিয়ে লড়াই করেন। আমি তো ওনার আসলে ডকুমেন্টস দেখিনি, আপিলের গ্রাউন্ডসটা আমার পক্ষে বলা একটু মুশকিল। যদি ওনার এভিডেন্সিয়াল প্রুফগুলো থাকে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সির, ইমোশনাল ডিপেন্ডেন্সির, আই হোপ যে উনি উইন করবে, বাট দেন অ্যাগেন ইট অল ডিপেন্ডস অন দ্য এভিডেন্স। রাইট, ঠিক আছে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব ভাই। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন।
আমার নাম সাদিয়া, আমি ম্যানচেস্টার থেকে কইলাম। জি বলুন। যে আমি ইটালিয়ান নাগরিক, দেশে 5 ইয়ার্স হয়ে গেছে দেখেন আছি। জি যে আমার ওদের সময় বাচ্চা বোন হয়েছে, যেন এমন ব্রিটিশ পাসপোর্ট করতে পারলো না। আচ্ছা ঠিক আছে বোন সাদিয়া, আমরা মনে হয় ওনার প্রশ্নটি পেয়ে গেছি। উনি তো এদেশে ইটালিয়ান নাগরিক, এদেশে তো 5 বছরের উপরে কি আছেন আপনি? আমি জানি না ওনার কি বছর স্ট্যাটাস, আছে। নিশ্চয় ওনার যেহেতু 5 বছর ধরে আছেন, আমি হোপ করি যে ওনার হয়তো ইনডিফিনিট লিভ টু রিমেইন হয়ে গেছে। জি আর যেহেতু বাচ্চা এখানে বর্ন, ইটালিয়ান নাগরিক, উনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে বাচ্চার 5 ইয়ার্স হয়েছে হয়ে এবং গেছে, এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, এবং আমি আমি তো শুনতে পাইনি ওনার জি, জি, শেষ, জি, আমি জি। ধারণা করি যে ওনার হয়তো Drop করে গেছে last line। ইনডিফিনিট লিভ টু ওনার হয়ে গেছে, যেহেতু উনি 5 ইয়ার ধরে এখানে আছেন। যদি হয়ে যায় হ্যাঁ, সেক্ষেত্রে উনি এলিজিবিলিটি করতে আছে, পারবেন। উনি হ্যাঁ, করতে যেহেতু পারবেন। বাচ্চা দেশে বর্ন এবং হয়েছে। সিস্টার সাদিয়া, আপনি যদি তারপরেও আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের টিভি স্ক্রিনের নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই আপনারা ইমেলে আরও বিস্তারিত যদি পাঠান সেক্ষেত্রে পরামর্শ দেওয়া যাবে। এটি সংক্ষিপ্ত আজকে এটি লয়াল লাইফের আমরা এখানে প্রাথমিক গাইডলাইন, আমরা সমাধান খোঁজার চেষ্টা করছি, প্রতিকারগুলো নিয়ে ভাবার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা একটু করে সৈয়দ বাকি ভাইয়ের কাছে যাব। আমরা ব্রেক্সিট নিয়ে আলোচনা করছিলাম, আপনার থেকে একটু ব্রেক্সিট আপডেটগুলো জানতে চাই, যে পরিবর্তনগুলো আসছে আপনি যদি সংক্ষেপে। আমরা 31 ডিসেম্বর অর জানুয়ারি 2021 সেই সময় থেকে বেশ কিছু পরিবর্তন আসবে, এই ধরনের সবসময়ই পত্রিকাতে সেই আপডেটগুলো আসছে। সেক্ষেত্রে কী ধরনের পরিবর্তনগুলো আসতে পারে যারা স্পেশালি ইইউ সিটিজেন, তাদের কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অথবা ফ্যামিলি ইস্যুর ক্ষেত্রে? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। এই ব্রেক্সিট পরবর্তীতে ইউরোপিয়ান ন্যাশনালদের যেই বিষয়গুলো, সেটা হচ্ছে এখন গভর্নমেন্ট থেকে তো আর্জ করা হচ্ছে যে আপনারা সেটেল এবং প্রি সেটেল স্ট্যাটাস, যেটা অ্যাপের মাধ্যমে করা যায়, এটা যদি অ্যাপ্লিকেশন করার জন্য যারা এখানে কন্টিনিউয়াসলি 5 ইয়ার্স লফুলি আছেন তারা সেটেল স্ট্যাটাস পাবেন, এবং যারা 5 বছরের কম সময় আছেন তারা প্রি সেটেল স্ট্যাটাস পাবেন। অর্থাৎ সেটেল স্ট্যাটাস এবং প্রি সেটেল স্ট্যাটাস হচ্ছে গভর্নমেন্ট একটা ইউ সিটিজেনদের রেগুলারাইজ করার একটা প্রক্রিয়া আর কি এখানে। তো এখন যারা আছেন, এটা তো গভর্নমেন্টের থেকে যে গাইডলাইন রয়েছে, যেটা আগামী বছরের জুন 30 জুনে এটা শেষ হয়ে যাবে। এর মধ্যেই এখানে যারা 31 ডিসেম্বরের মধ্যে এখানে যারা এন্ট্রি নিয়েছেন তাদের সকলকেই এই সেটেল অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এর মধ্যে যারা এই সেটেল প্রি সেটেল স্ট্যাটাস পাবেন, তাদের হচ্ছে এখন যে ধরনের সুযোগ সুবিধা আছে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে এই সুযোগ সুবিধা কোনো ব্যাহত হবে না, যদি না ফার্দার কোনো নতুন পরিবর্তন আসে আগামী বছরে, আইনি কোনো সংস্করণ আসে। ধন্যবাদ সৈয়দ বাকি ভাই। আমরা একটা কল নিয়ে নিতে হবে। যে দর্শক, আপনি আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। সুপ্রিয় দর্শক, আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলেছি। জি, আমরা আরেকটি কলার আছে, আমরা কলটা নিয়ে নিই। জি সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি ব্রিসবেন থেকে বলছি, আমার নাম ডালিম। ডালিম? জি ভাই। জি বলুন সংক্ষেপে ডালিম ভাই। আমার প্রশ্ন হলো ভাই, আমি এই বছর দেশে আছি, আপনার 5 ইয়ার্সের মতো হয়ে গেছে। জি। আমি সেটেলমেন্ট হয়েছে আমার এখানে। জি। এখন আমার 2 ছেলে হয়েছে ইউরোপে, আর 1 ছেলে হয়েছে আপনার লন্ডনে। জি। এখন কি আইন অনুযায়ী কি আমি আমার বাচ্চাদের পাসপোর্ট জমা দিতে পারবো কিনা? আচ্ছা। প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ওয়াইফ কিন্তু বাংলাদেশি পাসপোর্ট। আচ্ছা, আর আপনি কোন দেশি পাসপোর্ট? আমার হলো ইউরোপিয়ান পাসপোর্ট। আপনার ইউরোপিয়ান পাসপোর্ট। 2 বাচ্চা, তারা ইউরোপিয়ান পাসপোর্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার প্রথম প্রশ্ন, কয়টি প্রশ্ন? জি, আমার ওয়াইফ হলো বাংলা পাসপোর্ট, বাংলাদেশ পাসপোর্ট। আর আপনার ইউরোপিয়ান পাসপোর্ট, আপনার বাচ্চাদের ইউরোপিয়ান পাসপোর্ট, এই তো? জি। জি। তো এখন আপনার স্পেসিফিক প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো এটা, আমি কি এখানে আমার ছেলেদের পাসপোর্ট জমা দিতে পারবো কিনা এখানে ইউকের সিটিজেনশিপের জন্য? জি। সেক্ষেত্রে আপনার কত বছর হয়েছে এই দেশে? আমার 5 ইয়ার্স হয়ে গেছে। 5 ইয়ার্স হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ব্যারিস্টার আমি একটু জেনে নেই দর্শক, যে আপনার 2জন বাচ্চা আপনি বললেন যে তারা ইউরোপে থাকে,
না না না, আমার 2 বাচ্চা ইউরোপে হয়েছে, আরেক বাচ্চা হয়েছে লন্ডনে। আমার ছেলে জন্মগ্রহণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, এখন যেটি হয়েছে যে যেহেতু উনি বললেন যে ওনার সেটেল স্ট্যাটাসটা হয়ে গিয়েছে, জি যখন ইউরোপিয়ান আমরা অ্যাডভোকেট সাইম ভাই, আমরা 2 মিনিটস রিমেইনিং আমাদের প্রোগ্রামের, 1 মিনিটে শেষ। ও আচ্ছা, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সেটেলমেন্ট স্ট্যাটাস পাওয়ার পরেই কিন্তু আপনারা যেসব বাচ্চা ইউকের বাইরে জন্মগ্রহণ করেছে ওদেরকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা তখন আপনারা ওই সেটেল স্ট্যাটাস পাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা করবেন। আমার মনে হয় আমাদের হাতের সময় কম বলেই আমাদের আজকে একটু এখানে ছাড়তে হচ্ছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত আলাপ করবো এইসব বিষয়ে। আমরা কত সময় রিমেইনিং প্রোগ্রাম, কত সময় রিমেইনিং? জি কলার বলেন, আমরা কুইকলি আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি হ্যালো, জি জি কলার, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। জি জি, আমার নাম সাদি। জি জি সাদি ভাই। আমি ইটালিয়ান সিটিজেন। জি। আমি 10 ইয়ার্স ইউকেতে আছি। জি। এবং আমি রিসেন্টলি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেছি। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, আমি এখন ইটালিয়ান সিটিজেন এবং ব্রিটিশ সিটিজেন, কিন্তু আমি আমার একটা শালাকে এখানে আনতে চাই, আমার ওয়াইফের ছোট ভাই। আচ্ছা, এর জন্য আমি কি কোনো মানে ওয়ে আছে আমাকে ওকে আনার? এটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রশ্নটি পেয়ে গেছি। হ্যাঁ ভাই, আপনারা ইতালিয়ান সহ যারা ইউরোপিয়ান সিটিজেন এদেশে এসেছেন এবং এদেশে থেকেছেন, তারা কিন্তু আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের কথা আছে, সেই রুটে আপনারা আপনাদের এক্সটেন্ডেড যে ফ্যামিলি মেম্বাররা যারা আছে, আপনার শালা হোক বা আপনার অন্যান্য যে সমস্ত আত্মীয়রা আনতে পারবেন এখানে। এখন বিষয় হচ্ছে যে আমি জানি না ওনার ওয়াইফ কি আবার ইতালিয়ান সিটিজেন কিনা, কারণ শালা যেহেতু ওয়াইফের দিক থেকে একটু ঘনিষ্ঠ, সেই ক্ষেত্রে হয়তো ওয়াইফকে দিয়ে অ্যাপ্লিকেশন করলে বেটার। উনি যেটা সাদি ভাই যেটা বললেন ব্যারিস্টার সাইম ভাই, যে উনি কিন্তু ইটালিয়ান সিটিজেন ছিলেন 10 বছর, রুটে এসে ইউকে সিটিজেনশিপটাও ওনার আছে। ও তাহলে এখানে একটা খুব টেকনিক্যাল ব্যাপার রয়েছে, কারণ হচ্ছে যে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয়ে যান তাহলে তো উনি আর আসলে ইউরোপিয়ান সিটিজেন হিসাবে ওনার ট্রিটি রাইটটা এখানে এক্সারসাইজ করছেন না। আচ্ছা, তাহলে ওনার ক্ষেত্রে তো তাহলে ইউরোপিয়ান যে লটা যেটা ছিল অ্যাজ এ ইউরোপিয়ান সিটিজেন সেটি আর প্রযোজ্য হচ্ছে না। রাইট রাইট। তারপরেও কি উনি যদি ইমেল করে, আমার মনে হয় আরো অনেক বেশি, কারণ আমরা আসলে যদি জিনিসটাকে আরো ভালো করে বুঝতে পারি ওনার ফ্যাকচুয়াল বিষয়গুলো, তাহলে আমাদের ক্ষেত্রে পরামর্শ দেওয়াটা আরো প্রিসাইসলি হবে। সাদি ভাই, আপনি রিকোয়েস্ট করবো, আপনি ইমেলে যদি ব্যারিস্টার সাইম ভাইয়ের কাছ থেকে আপনি আরও বিস্তারিত জানতে চান, আপনি ইমেলে আপনি আপনার বিষয়টি আরও একটু বিস্তারিতভাবে ফরওয়ার্ড করবেন এবং আশা করা যায় সেই ক্ষেত্রে অনেক প্রিসাইজ অ্যাডভাইস দেওয়া যাবে। জি ধন্যবাদ। পরবর্তী কলার প্লিজ। হ্যালো, জি কলার, আমি শুনতে পাচ্ছি, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমার নাম কাদির। জি কাদের ভাই। জি, আমার একটা প্রশ্ন হইলো যে এই দেশে যদি হাজবেন্ড ওয়াইফ জন্য যদি 2.5 বছরের ইয়ে পায়, তো ওদের যদি কোনো বাচ্চা হয় এর ভিতরে, তো ওইটা কি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি? 2.5 বছরের কি পায়? 2.5 বছরের কি পায়? মানে এই দেশে তারা এখন বর্তমানে তারা 2.5 বছরের ভিসা পায়। আমি মনে হয় ওনার প্রশ্নটি পেয়ে গেছি। দর্শক আপনি পেয়ে গেছে আমাদের, আপনি একটু শুনতে থাকুন, আমি এটি আপনাকে ক্লিয়ার করে দেই। সেটি হচ্ছে যে ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এখানে দুটো শর্ত। একটি হচ্ছে যে বাচ্চাকে এখানে জন্মগ্রহণ করতে হবে, আরেকটি হচ্ছে বাচ্চার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ইনডেফিনিট লিভ টু রিমেইন লাগবে। তো যেহেতু উনি বললেন যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ এখনও আসলে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাননি, ওনারা এখন 2.5 বছরের লিভ টু রিমেইনের মধ্যে আছেন, সেক্ষেত্রে এই বাচ্চার জন্য আসলে ওই সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করা যাবে না। আচ্ছা, রাইট। আশা করি কাদের ভাই আপনি আপনার সংক্ষিপ্ত গাইডলাইনটি পেয়ে গেছেন। আরেকটি কলার আছে, যে সম্মানিত কলার। জি কলার, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। নেক্সট কলার প্লিজ। হ্যালো,
জি কলার, আপনি আপনার টিভি ভলিউমটি কমিয়ে একটু সংক্ষেপে প্রশ্নটি করবেন নাম বলে। জি, এটি আমাদের লাস্ট কলার। ওকে, আমার নাম রূপন। জি রূপন ভাই, আমার প্রশ্নটা ছিল ইউরোপিয়ান রিলেটেড। আমি ইউরোপিয়ান। জি। তো আমার রিসেন্টলি সেটেল স্ট্যাটাস হয়েছে। জি। তো আমার একটা বেবি ব্রোন হয়েছে দেশে, এখন তার 2 ইয়ার্স। আচ্ছা। তো সে যেহেতু আমরা দুইজনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মধ্যে কেউ ইন্ডিপেন্ডেন্টলি ছিল না বা সেটেল স্ট্যাটাস ছিল না, জি, বিদায় সে ইউরোপিয়ান পাসপোর্ট নিয়েছে। জি। এখন যেহেতু আমি ওই সেটেল স্ট্যাটাস পাইছি, তাইলে সে কি এখন সেটেল স্ট্যাটাস ইউকেতে পেয়েছেন? হ্যাঁ, তাইলে সে কি এখন ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারবে? জি, আমি প্রশ্ন পেয়ে গেছি। হ্যাঁ, আপনার ক্ষেত্রে বিষয়টা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। যেহেতু আমি যেটি বলেছি খুবই পরিষ্কার এখানে কন্ডিশনটা। একটা হচ্ছে বাচ্চা এখানে জন্মগ্রহণ করতে হবে, বাচ্চার বাবা অথবা মায়ের যে কোনো একজনের এখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন লাগবে। এই ক্ষেত্রে কিন্তু ওনার দুটোই আছে, বাচ্চায় জন্মগ্রহণ করেছে, ওনারাও কিন্তু এখন এখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন। সো এই ক্ষেত্রে এই বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে ন্যাচারালাইজেশনের জন্য। রাইট। আশা করি রূপন ভাই, আশা করি আমাদের ব্যারিস্টার সাইম ভাইয়ের পরামর্শটি, আপনি সংক্ষিপ্ত পরামর্শটি আপনি পেয়ে গেছেন। এটি আমাদের লাস্ট কলার ছিল। আমরা একটু সরাসরি চলে যাব সৈয়দ বাকি ভাইয়ের কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের জাস্ট 2 মিনিটস রিমেইনিং। আপনি জাস্ট এই সময়ে যারা একটু খুব বেশি এই ব্রেক্সিট নিয়ে ভাবছে, বিশেষ করে ইউরোপিয়ান সিটিজেন আমাদের যে ভাই বোন অথবা বন্ধুরা আছেন, তাদের জন্য লেটেস্ট আপনি খুব সংক্ষেপে কি বলতে চান? লেটেস্ট হচ্ছে, যেহেতু ইউকে পুরোপুরি 31 ডিসেম্বর 2020 বের হয়ে যাচ্ছে, যদি আপনাদের কোনো পরিচিত বন্ধু অথবা আত্মীয় স্বজন ইউরোপের বিভিন্ন জায়গায় সিটিজেন হিসেবে আছেন, তারা ইউকেতে মুভ করতে চান, আমি বলবো তারা যেন 31 ডিসেম্বরের মধ্যে ইউকেতে এন্ট্রি নেন এবং তারা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে, ধন্যবাদ সৈয়দ বাকি ভাই এবং ব্যারিস্টার সাইম ভাই। অনেক দর্শকরাই ফোন করছিল যে পরবর্তী আপনার নাম্বারের জন্য, যদিও বা এই ক্ষেত্রে আপনি ফার্দার কমিউনিকেশনের জন্য কি বলবেন, যদি সংক্ষেপে কিছু বলেন। না, ডেফিনেটলি আপনারা টিভিতেই ফোন করবেন এবং আয়ন টিভির আমার মনে হয় যে সমস্ত দক্ষ কলা কৌশলীরা আছেন, তারা আপনাদের সে সমস্ত কোয়েরিগুলো নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আর আমরাও আপনাদেরকে ডেফিনেটলি আপনাদের যে সমস্ত অ্যাডভাইস দরকার সেগুলো দেব সময় অনুযায়ী ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই, এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত ছিলেন লিগ্যাল কনসালটেন্ট সৈয়দ বাকি ভাই। এবং সুপ্রিয় দর্শক, অবশ্যই আয়ন টিভি ল অ্যান্ড লাইফ এই প্রোগ্রামটি আপনারা প্রতি সপ্তাহে দেখতে পাবেন। এবং স্টুডিওতে যদি আপনারা ফোন করেন, আয়ন টিভি স্টুডিও নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই ওনারা আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং চেষ্টা করবেন ব্যারিস্টার সাইম ভাইয়ের যোগাযোগ নাম্বার এবং কীভাবে কন্ট্যাক্ট করতে পারেন, পরবর্তী প্রশ্ন করতে পারেন, সেগুলো ইমেলেও যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।